আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দাম। ভরা মৌসুমেও অস্থির প্রধান খাদ্যশস্যের বাজার। একটি নিত্যপণ্যের দাম কমলে বাড়ে বেশ কয়েকটির। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ চাল কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে 30 থেকে 40 টাকায় মিলছে প্রায় সব ধরনের সবজি। কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির বাড়তি দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হবার কথা বলেছে ক্রেতা বিক্রেতারা। আশিকুল আলম জানাচ্ছেন এই বিস্তারিত। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে কাজে আসছে না কোনো কিছুই। এক মাস ধরে দাম বেড়েই চলেছে দেশের প্রধান খাদ্যশস্যের। কেজিতে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তাই অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। অস্তিত্ব আছে, গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে 5,000 টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। এখন আমাদের চাওয়া যে এই চাউলের বাজারটার দিকে একটু নজর দেয়, আর এই চাউলের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, আমরা চাই সিন্ডিকেট ভাঙে যেন চাউলের বাজারে চাউলটার দামটা যেন কমানো হয়। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই ভরা মৌসুমে নতুন নাজি সালে দাম থাকবে আপনার 1900-2000 টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতেছে 2200-2250 টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলো। তবে স্বস্তি আছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 40 টাকা দরে। আলু ও পেঁয়াজের দামও কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। আজকে তো দেখলাম ভালোই, শসার দাম 50 টাকা, অন্য সময় তো 80 টাকা চায়। টমেটোর দামও কম আছে। আমদানি বেশির কারণেই তো দাম এখন কম। আমদানি কম হইলে তো দাম একটু বাড়তে থাকতো। এখন শীতের তুলনা শেষ সময় হিসাবে আমদানি অনেক বেশি। আমি পেঁয়াজ কিনলাম 50 করে, নতুন যে পেঁয়াজটা, আলু কিনলাম 30 করে। বাজারে গেল সপ্তাহের 360 টাকার সোনালী মুরগি 330 টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। মাঝখান দিয়ে আপনার ডিসেম্বরের দিকে 350 পর্যন্ত হয়ে গেছিল। ডিসেম্বরের লাস্ট দিকে একটু চাপ বেশি ছিল, অনুষ্ঠান বেশি হলে মুরগির শর্ট পড়ে গেলে একটু দাম বেড়ে যায়। তবে সব ধরনের মাছ ও খাসির গোশতের দামও বেড়েছে বাজারে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখনও ছুটিতে আছেন। তারা এসে খালেদা জিয়াকে দেখবেন, সে অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে গতকালকে 10:30-11টার দিকে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোগ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোগ কমিটি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা 11টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় দুপুর 12টায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি লিয়াজোগ কমিটির প্রধান, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের 10 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। জানা যায়, দ্রুত নির্বাচনের দাবিতে মাঠের কর্মসূচি নির্ধারণ এবং যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল জোটগুলোর সঙ্গে ঐক্য অটুট রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা জনগণের যে দুর্ভোগ এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায় এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক চিত্রনায়িকা নিপুণকে ছেড়ে দিয়েছেন ইমিগ্রেশন পুলিশ। এর আগে সকাল 9:30টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সিলেট বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার জন্য মুখে মাস্ক পরা অবস্থায় বোর্ডিং পাস শেষ করে
ইমিগ্রেশন পার হচ্ছিলেন তিনি। এ সময় তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তার ফ্লাইট বাতিল করে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের আপত্তির মুখে তাকে আটক করা হয়েছিল। বিমানবন্দরে নিপুণ নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরিন আক্তার। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবাসনের নামে প্রায় ১৬ বছর ধরে শত শত একর জমি ভরাট ও দখল করে চলছে মধুসিটি, যাদের কারণে জমি হারিয়ে নিঃস্ব কেরানীগঞ্জ সহ আশপাশ এলাকার মানুষ। প্রতিবাদ দূরের কথা, মধুসিটির বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না ভুক্তভোগীরা। রাজউক জেলা প্রশাসন জানায়, অবৈধ হাউজিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আবাসন প্রতিষ্ঠানে অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকে শেষ পর্ব ছবি তুলেছেন জহিরুল ইসলাম। কেরানীগঞ্জের এসব এলাকা একসময় ছিল কৃষি জমি আর জলাভূমি। বসিলা ব্রিজ হওয়ার পর থেকে সেখানে শুরু হয় দখল আর জলাভূমি ভরাট। কেরানীগঞ্জের 12টি ইউনিয়নে ছোট বড় প্রায় 80টির মতো আবাসন প্রকল্প গড়ে উঠেছে। রাজুকের তথ্য মতে যার একটিরও অনুমোদন নেই। 2022 সালে 16টি আবাসন প্রতিষ্ঠানের কাজ বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে চিঠি দেয় রাজুক। সেই চিঠির 3 বছর পর কেরানীগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায় জমি ও জলাশয় ভরাট চলছে আগের মতোই। মাইলের পর মাইল শুধু মধুসিটির সাইনবোর্ড। লাডি যার মাটি তার মুরব্বীরা কইতো যার লাডি তার মাটি। দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড গেড়ে দিল, শেষ। আর দেখি কথা করার মতো শক্তি নেই। একটা সাইনবোর্ডে কিন্তু কেউ ধরে নেই, হচ্ছে লোক আছে ওরা ওই যে মাসে মাসে 5,000, 10,000, 15,000 টাকা বেতনে চাকরি করে। এলাকাবাসীর অভিযোগ, জোর করে জমি দখল নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয় মধুসিটির কর্মীরা। বাদ যায়নি বীর মুক্তিযোদ্ধারাও। প্রতিটা জমির এই পাশ চারপাশেই সাইনবোর্ড দিয়ে তার দখলবাজি। মধুসিটি আমাদের জমি ভরাট করে ফেলছে, প্রতিবাদ করতে গিয়ে আমাদের মামলা দিয়েছে। শুধু মধুসিটি নয়, পাশের মিলেনিয়াম সিটির পুরোটাই গড়ে উঠেছে বিল ভরাট করে। পুরো বিলই এখন বালুর নিচে। যে সঙ্গে সরকারি নির্বাচন আইলো না, হ্যাঁ, সেই সঙ্গে রাত্রিতে বসে দিচ্ছে রাত্রে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মধুসিটি ও মিলেনিয়াম সিটির কাউকেই পাওয়া যায়নি। রাজুকের দাবি, অবৈধ আবাসনের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। এই ধরনের যে অবৈধ কার্যক্রম হচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়মিত পরিদর্শন টিম আছে, তারা তদারকি করে। যখনই আমাদের নজরে আসে সেখানে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হয়। যেমন মিলেনিয়াম সিটি, তার যে নিবন্ধন ছিল, তাদের এই অবৈধ কার্যক্রমের জন্য কিন্তু আমাদের নিবন্ধন আমরা বাতিল করেছি এবং সেখানে কিন্তু উচ্ছেদ কার্যক্রমও করা হয়েছে। মধু সিটিকে আমরা 3 বার উচ্ছেদ করেছি এবং আর্থিক জরিমানা সেখানে করা হয়েছে। সরকারি খাস জমি, নদীর জমি উদ্ধারে যৌথ অভিযানের পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট সমস্ত দপ্তর নিয়ে আমরা ড্রাফট আপনার খালের কর্ম পরিকল্পনা তৈরি করতেছি। খালের এই যে মেগা কর্ম পরিকল্পনা, এটা তৈরি করে সরকারের কাছে সাবমিট করব এবং সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হবে। তো সেই ক্ষেত্রে যেখানে যেটা পড়বে সেই অনুযায়ী সেটার ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে গড়ে ওঠা অবৈধ আবাসিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বিশ্ব ইজতেমা আয়োজনে সাদ ও জুবায়ের পন্থীদের বিরোধ এখনও কাটেনি। জুবায়ের পন্থী সমন্বয়ক মোহাম্মদ শাহরিয়ার আহমেদ বলেন, দ্বিতীয় পর্যায়ে ইজতেমা না করতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিতর্কিত বক্তব্যের জন্য তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। অন্যদিকে সাদপন্থী সমন্বয়ক শফিক বিন নাইম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে, তাতে যোগ দিতে সাদ কান্দালভির ভিসা প্রস্তুতির কাজ চলছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ওই দেখেন ওরা ভিডিও ইট মারতেছে। বিশ্ব ইজতেমা ঘিরে গেল 17 ডিসেম্বর জোবায়ের অনুসারী ও সাদপন্থীদের সংঘর্ষে 3 জন নিহত হয়। সংঘাত এড়াতে দুই পক্ষকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা পালনে তুরাগ তীরের মাঠ বরাদ্দ দেয়া হয়। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জোবায়ের পন্থীদের ইজতেমা হবে, আর 7 থেকে 9 জানুয়ারি হবে সাদ অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় ধাপের ইজতেমা বন্ধ করতে সরকারকে জানিয়েছে জোবায়ের অনুসারীরা। সাদপন্থীদের বিশ্ব ইজতেমা আমরা বাতিল করা, টঙ্গীর মাঠে বাতিল করার আমরা আবেদন জানিয়েছি। আমরা আশা করতেছি দ্বিতীয় পর্ব আমাদের শুরাই নিজামের অধীনেই দ্বিতীয় পর্বটা সম্পন্ন হবে। এদিকে দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাদ অনুসারীরা। ইজতেমা ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না। আর আমরা সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সমস্ত মন্ত্রণালয়ে বসে এটা সিদ্ধান্ত হয়েছে, তো আমরা ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
ইনশাআল্লাহ হযরতজি মাওলানা সাদ সাহেব সারা দুনিয়ার আমির, উনি ইনশাআল্লাহ আসবে। ভিসার ব্যাপারে আলোচনা চলতেছে, আলোচনা চলমান। দুপক্ষই সমঝোতা চায়, তবে তাদের রয়েছে আলাদা দাবি। সুতরাং সাদ সাহেব যতক্ষণ না সংশোধন হয়ে ফিরে না আসবে ততক্ষণ আপনারা ওনাকে বর্জন করে আমাদের সাথে মিলেমিশে কাজ করুন। ওনারা যদি এখনও ওই প্রস্তাবে রাজি হয়, আমরা ওনাদের সাথে বুকে বুক মিলিয়ে কাজ করতে আমরা তৈরি আছি। তো একটা গোষ্ঠী চাইতেছে ইজতেমাটা বন্ধ হয়ে যাক এবং বাংলাদেশের এই ঐতিহ্য নষ্ট হয়ে যাক। বলবো যে সরকার নিরপেক্ষভাবে এটা নিয়ন্ত্রণ করুক, কোনো পক্ষপাতিত্ব না করে, এবং যারা তৃতীয় পক্ষ আছে ওনারাও দূরে থাকুক, তাইলে আমার মনে অনেক তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চাইলে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা হতে দিবে না, এই ধরনের কোনো ইনফরমেশন আছে? এটা আমি পরে যে সময় আলাপ হইলে আপনার সাথে পরে কথা বলবো না, এই ব্যাপারে পরে কথা বলবো না। আর বাদল, RTV, ঢাকা। ভাঙা যশোর বেনাপোল সড়কের 4 লেনের কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতু নড়াইলের মধুমতি সেতুর পুরো সুফল পাচ্ছেন না দক্ষিণের অন্তত 10 জেলার মানুষ। স্থানীয়রা জানায় এই সড়কে ভারী যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। এতে প্রায় যানজট সৃষ্টি হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই জেলা প্রশাসকের কাছে প্রকল্পের নথিপত্র পাঠানো হবে। নড়াইল থেকে সুজয় বক্সী প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে এক সুতোয় বেঁধেছে পদ্মা সেতু। এতে খুলনা, নড়াইল সহ দক্ষিণের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতু চালু হওয়ায় ভাঙা যশোর বেনাপোল সড়কে বেড়েছে গাড়ির চাপ। স্থানীয়রা জানায় এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129.5 কিলোমিটার সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ। এতে প্রায়ই লেগে থাকে যানজট। এই রাস্তা অনেক প্রশস্ত করা দরকার, এই রাস্তা তো অনেক জ্যাম। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরতেছে। অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, তেল খাচ্ছে 4 লিটারের জায়গায় 10 লিটার। বর্তমান সরকার আমাদের এই রাস্তাটাকে অতি দ্রুত সংস্কার করে বড় করে দিক। আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না, মনে করেন 2 বা 3টা পরিবহনের গাড়ি চলতো। এখন এমন কোনো পরিবহন নাই, মানে শত হাজার গাড়ি বলা চলে, এখন প্রতিনিয়ত চলে। আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এই নড়াইল জেলার জন্য বড় চ্যালেঞ্জ। 4 লেন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সড়ক বিভাগ জানায় এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রকল্পের নথিপত্র পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা প্রশাসনিক অনেক দূর এগিয়ে গেছি। ডিসি অফিসে আমরা অলরেডি প্রস্তাবনার জন্য কাগজপত্র রেডি করতে সমর্থ হয়েছি। সৈয়দ মাহমুদ, RTV। নেত্রকোনার দুর্গাপুরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা পারিবারিক বিরোধে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এসআর শফিকুল উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যায়। দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরে উকিলপাড়ায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম রাব্বানী খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা। গেল রাতে সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে হত্যা শেষে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। চেয়ারে বসাকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুটিং করার সময় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠানটি স্থগিত করেন। বৃহস্পতিবার রাতে জেলার রানী শঙ্কৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইত্যাদি অনুষ্ঠানের জন্য জেলার প্রায় 3000 মানুষের প্রবেশের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। তবে সেখানে আরও বেশি মানুষ আসায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও মারামারি হয়। পরে অনুষ্ঠান মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। তবে আবারও মধ্যরাতে স্বল্প সংখ্যক দর্শক নিয়ে অনুষ্ঠানের শুটিং শেষ করে কর্তৃপক্ষ। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সর্ব-উত্তরে জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে 7.3 ডিগ্রিতে পৌঁছেছে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী। এই জেলায়ও সবশেষ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.5 ডিগ্রি। নওগাঁ দিনের সূর্যে দেখা পেল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূতি হচ্ছে।
দিনাজপুরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্তরা। হিলিতে তীব্র শীত আর ঘন কুয়াশায় সারাদিন দেখা মিলছে না সূর্যের। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীত, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজনরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। মেহেরপুরে ঘন কুয়াশা তীব্র শীতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। এদিকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী এক সপ্তাহে আর কোনো শৈত্যপ্রবাহ হবে না। সকালে আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, আগামীকাল থেকে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা বাড়বে, এতে শীতের তীব্রতা কমে আসবে। তবে 15 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ও ঢাকায় তাপমাত্রা 14.5 বলে জানায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 7.3 হলো আমাদের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা হলো 14.6। আর আগামীকালকে থেকে আমাদের বিশেষ করে রংপুর এবং রাজশাহী যেসব জেলাগুলোতে আমাদের শৈত্যপ্রবাহ আছে সেটা কিছুটা প্রশমিত হতে পারে। প্রশমিত মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ওইখানে। আর বাকি সবগুলো অন্যান্য যে ডিভিশনগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে তাপমাত্রা প্রায় অপরিবর্তনে থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে বাড়ছে ছিন্নমূল মানুষের আবাস। সারাদিন বিভিন্ন স্থানে কাজ বা ভিক্ষাবৃত্তি করলেও রাতে এসে তারা স্টেশনে আশ্রয় নেয়। তীব্র শীতে হতদরিদ্র মানুষগুলো নানা কষ্টে দিন পার করলেও দেখার যেন কেউ নেই। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। এমন এক দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। ঘরহীন ভাসমান ছিন্নমূল লোকেরা রাত কাটাতে বেছে নিয়েছেন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। রাত হলেই ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। তীব্র শীতের মধ্যে স্টেশনে রাত যাপন করছে শত শত ভাসমান হতদরিদ্র মানুষ। কারো গায়ে কম্বল থাকলেও অনেকের কাছে সেটাও নেই। গেল বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও এবার তা চোখে পড়েনি। পুরনো কিংবা ছেঁড়াফাটা পোশাকেই শীত নিবারণের চেষ্টা করছে জীর্ণশীর্ণ মানুষগুলো। ফলে খাবারের পাশাপাশি গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। মানে আমার বাড়িতে মা বাপ না তাহলে মানে স্বামী সন্তান নাই, আমি খুব বৃদ্ধ মানুষ, মানে বাবাজি কষ্ট করে ঘুমাইতে বইতে সারা বইতে কত বইতে ঘুমো ধর না। 2 দিন কাম করে একটা কম্বল কিনছে 250 টাকা দিয়ে, এটা দিয়ে কোনো মতো তাই মেয়েটা নিয়ে মন যায় সেখানে, এরা সেখানে কাজ। আমার কোনো টাইম টেবিল নাই, ওগুলা কম্বল ভাই না, কুস্তা ভাই না, আমরা হোলা মার্কেট তাহি দেন না। আমরা মা বাপ নাই দীক্ষা বাবা, আমরা স্টেশন ঘুমাই, আমরা যাবো কোথায়? সহায় সম্বলহীন হতদরিদ্র এসব মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন অনেকে। স্টেশন সহ যারা বিভিন্ন জায়গায় খোলা জায়গায় রাত্রি যাপন করে তাদের পাশে একটা ছোট কম্বল হলে দিয়ে যেন তারা পাশে থাকে। সমাজে যারা বিত্তবান আছে এবং সরকারিভাবে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে শীতার্ত কাপড় দিয়ে এবং কম্বল দিয়ে সহযোগিতা করা উচিত। আমরা যে যার অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। শীত বস্ত্রের অভাবে সবচেয়ে বেশি দুর্দশা ও কাহিল হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। রেজওয়ান শরীফ, RTV। ঝিনাইদহে যৌতুকের জন্য গৃহবধূ তানিয়া খাতুনকে শিকলে বেঁধে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বাবা রিপন গাজীও। এ বিষয়ে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দরিদ্র বাবা মায়ের কাছ থেকে 3 দফায় 1 লাখ টাকা এনে দিয়েছেন স্ত্রী তানিয়া খাতুন। টাকা শেষ হলেই নতুন করে স্বামী সোহেল রানার অত্যাচার নির্যাতন শুরু হয়। তবে এবারের অত্যাচার পূর্বের সব নৃশংসতাকে হার মানিয়েছে। স্ত্রী এবার টাকা আনতে অপারগতা প্রকাশ করলে তাকে টানা 3 দিন পায়ে শিকলে বেঁধে ফেলে রাখা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৌতা গ্রামের বাবা রিপন গাজী মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও নির্যাতন করা হয়। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে বাবা মেয়ে চিকিৎসা নিয়ে থানায় এসেছেন অভিযোগ দিতে। একবার 50,000 টাকা নেশে দিয়েছি, তার সেটা আগুন উড়ে ফেলা দিয়েছে। আবার যদি না নেশে দিই
ননদ দিয়ে সারু দিয়ে মায়ের আমার তালা মারতে আছে। সকালবেলা যখন আমি চলে আসি এসে দেখছি আমার মেয়েটা প্লাস্টারের পরে ফাঁকা জায়গায় একটা পিলারের সাথে বেঁধে রেখেছে চিকলিটি জামাই পিছনতে একটা লাঠি নিয়ে এসে আমার মায়ের পিঠ শুরু করে দিয়েছে। কোনোদিন শান্তি দিলেন আমার মেয়েরা, হ্যান তো হানি না হন তো না, টাকা নেয় টাকা কমতে দেবো তোকে সাইড দেবো না, আমার তো টাকা দরকার আছে। সোহেল রানার শাস্তির দাবি করেন পরিবার সহ স্বজনরা। রিপন গাজে ওর জামাই ওর বেদর মারধর করেছে বা ঠ্যাঙে কোপ দিয়েছে, কোপ দিয়ে ওর মেয়েকে শিকলিতে বাইরে রেখেছে। আমার বোনে খুব অত্যাচার করে, টাকা পয়সা না আনতে পারলি মারে, টাকা পয়সা আনলি আর কিছু বলে না। ওখানকার কিছু লোক আমার আব্বুর আর আমার আম্মুর বাসাইছে, পুলিশ আইসে পর আমার বোনটার উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি সহায়তার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তা। তানিয়া ও তার পরিবার ন্যায় বিচার পাবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। বাংলাদেশে চীনের নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে চায়না এম্বাসির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর নতুন বছরকে বরণ করে নিতে চীনের নাগরিকরা নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ সময় নাচ গান সহ চীনা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চীনের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। আহত হয়েছেন এলাকাটির আরও 20 জন বাসিন্দা। গেল বুধবার রাজ্যের আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রামরি টাউনশিপে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে বলেছে, বোমা বর্ষণের পর দ্রুতই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসপ্রাপ্ত হয়েছে অন্তত 500 বাড়ি। রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ইতিমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড়। ঝোড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়েছে বহুমূল্যের ঘর ও গাড়ি। এর মধ্যে ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদের। শহরে 1,79,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসের এই দাবানলের সূত্রপাত হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় নতুন করে অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 46,000 ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন বলছে 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তালিকার শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে মোহামেডান। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হবে দিয়াবাতে রানারা। 6 ম্যাচে শতভাগ জয় নিয়ে তালিকার শীর্ষে সাদা কালোরা। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় মোহামেডান। আর রহমতগঞ্জের মিশন জয় নিয়ে শীর্ষস্থানে পা রাখা। দুপুর 3:45টায় শুরু হয় ম্যাচটি। একই সময় আলাদা ভেন্যুতে ফর্টিজের মুখোমুখি হবে পুলিশ ফুটবল ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লড়বে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। আর বিকেল 5:30টায় কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ফকিরপল্লী ইয়ং ম্যানস ক্লাব। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।